বাড়িতে এসে কাউকে কিছু না বলে উপরে চলে যায় নিজের রুমে। রাজের মা অবাক হলো, কিছুই বুঝলো না। জান্নাতের পিছনে সেও গেল, কিন্তু জান্নাত রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছে। রাজের মা জান্নাতকে ডাকলো, বাট কোনো সাড়া পেল না। হতাশ হয়ে ফিরে এলো। জান্নাত ব্যাগটা বেডে রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে দরজা আটকিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়লো। জান্নাত চিৎকার দিয়ে উঠলো। জান্নাতের চিৎকারে মনে হয় বাড়িটাই কেঁপে উঠলো। রাজের মা আবারও ছুটলো জান্নাতের ঘরের দিকে। অনেকবার ডাকলো, কোনো সাড়া পেল না, আর না কোনো চিৎকার। সে কি করবে বুঝতে পারছে না, ভয়ে সারা শরীর কাঁপছে। জান্নাত পাগলের মতো নিজের মাথার চুল খামচে ধরে কান্না করছে। জান্নাত আকাশের অমন অবস্থা কিছুতেই মানতে পারছে না। জান্নাত ফুপিয়ে উঠে বলল, আমার জীবনটা এলোমেলো হয়ে গেল কেন? কেন সব কষ্ট আমার জন্য রেখেছো আল্লাহ? কেন বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিলে? যার সাথে ছোট থেকে বড় হলাম, যাকে ছাড়া আমার চলতো না, তাকে আমার থেকে দূরে করে দিলে। জীবনের 12-13টা বছর যাকে ভালোবেসে গেলাম, যার জন্য অপেক্ষা করলাম তার ফিরে আসার, তখন কেন তাকে আমার জীবনে ফিরিয়ে দিলে না? হাজার অবহেলা সহ্য করে দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করতাম আমার আকাশ একদিন আমার কাছে ফিরবে, কিন্তু না, তাকে আমার কাছে ফিরিয়ে দাওনি। তখন আরেক সত্যির মুখোমুখি করলে। আমার নাকি আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছে আমার বাবা। তার বন্ধুকে কথা দিয়ে সে তার ছেলের বউ বানাবে আমাকে। সেদিন কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। নিজের সাথে যুদ্ধ করে বিয়েতে রাজি হলাম মৃত বাবার কথা রাখার জন্য। কিন্তু কি ভাগ্য দেখো, যার সাথে বিয়ে হলো সে আমাকে প্রথম রাতেই বলল সে আমাকে ভালোবাসতে পারবে না। তার মা তাকে জোর করে বিয়ে দিয়েছে, সে অন্য কাউকে ভালোবাসে। তার কথায় সেদিন ততটাও খারাপ লাগেনি, কারণ আমিও তাকে ভালোবেসে এই বিয়ে করিনি। আমি ভেবেছি বিয়ে তো একটাই, যেভাবেই হয়ে থাক না কেন, আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছুই হয়নি। তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে আপন করতে চাইলাম। কারণ মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি, আর বোনের মতো ননদ পেয়েছি। এরা আমাকে খুব ভালোবাসে। সারা জীবন অবহেলা পেয়ে এই ভালোবাসার লোক সামলাতে পারিনি, তাই তো রাজকে জোর করতে লাগলাম। কিন্তু তার কাছে থেকে অবহেলা, থাপ্পড়, চরিত্রহীন উপাধি ছাড়া কিছুই পেলাম না। তবুও নিজের অতীত ভালোবাসার ভোলার জন্য চেষ্টা করে গেলাম। যদিও একটু দয়া হয় রাজের, না, তার দয়া তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকায় না। তবুও হাল ছাড়িনি। তুমি আমার জীবনে আকাশকে ফিরিয়ে দিলে। যখন খুব করে চাইতাম তখন কেন তাকে আমার কাছে ফিরিয়ে দিলে না? যখন ফিরিয়ে দিলে তখন তাকে আমার জন্য হারাম করে দিলে, আমাকে এলোমেলো করে দিলে। এখন আমি কি করব? আমাদের দুজনের জন্য দুজন যে নিষিদ্ধ। এখন আকাশ আমার কাছে পরপুরুষ। কি করব আমি? আল্লাহ, কি করব বলে দাও তুমি। জান্নাত কান্না করতে করতে হিচকি উঠে গেছে। জান্নাতের মাথা ব্যথা শুরু হয়ে গেল। জান্নাত সহ্য করতে না পেরে দু হাতে মাথা চেপে ধরলো। রাজের মা কেমন ছটফট করছে। রাজকে ফোন দিতে গিয়েও দেয়নি। সে জানে জান্নাতের কিছু হলে রাজের কিছুই যায় আসবে না, সেটা সে ভালো করেই বুঝেছে। তাই তিনি বারবার দরজা ধাক্কাচ্ছে আর জান্নাতকে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। রাজের মার ভয় হতে লাগলো, জান্নাত উল্টা পাল্টা কিছু করে বসেনি তো। জান্নাত ওয়াশরুম থেকে বের হয়ে এলো ধীর পায়ে, তারপর দরজা খুলে দিল। রাজের মা জান্নাতের দিকে তাকিয়ে আটকে উঠলো। চোখ কেমন লাল হয়ে ফুলে আছে, মুখটা কেমন বিষণ্ণ লাগছে। মামুনি, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? আর এতক্ষণ কেন দরজা বন্ধ করে রেখেছিলি? জান্নাত মলিন গলায় বলল, আমি ঠিক আছি মামুনি, সামনে একটু মাথা ব্যথা করছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি একটু ঘুমোবো। আর কিছু বলার সুযোগ না দিয়ে জান্নাত দরজা লাগিয়ে দিল। রাজের মা চুপ করে গেলেন, অসহায় মুখ করে তাকিয়ে রইলেন বন্ধ দরজার দিকে। কি বা বলবে তিনি? মেয়েটার জীবনটা কেমন বিষিয়ে দিয়েছে। জান্নাত শুয়ে কান্না করতে লাগলো। ক্লান্ত থাকায় একটা সময় ঘুমিয়ে গেল। রাজ জান্নাতের জন্য অপেক্ষা করতেছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু না, আজও জান্নাত আসলো না। রাজ ডাকার পরও জান্নাত আসেনি। রাজের ইগোতে লাগলো, সে রেগে বলতে লাগলো, আমাকে ইগনোর করা, এই রাজকে ইগনোর করা, যার জন্য মেয়েরা পাগল।
যার ইশারাতে হাজার মেয়ে ছুটে আসবে, সেখানে এই মেয়ের এত সাহস। আমি ডাকার পরও এলো না। মিস জান্নাত, আজ আপনার কপালে শনি আছে। রাজ রাগে ফুঁসতে লাগলো। জান্নাতের উপরে রাগ ক্লাসের সবার উপরে ছাড়ছে, সবাইকে ক্লাসে পিটিয়েছে। হঠাৎ আকাশের কথা মাথায় আসতে রাজ সেদিকে গেল। সেখানে গিয়ে আকাশকে পেল না। রাজ রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল, চোখ কেমন লাল হয়ে আছে। আকাশের মা ফোন করে দারোয়ানকে ভিতরে আসতে বলল। দারোয়ান আসতেই দুজনে ধরে আকাশকে উপরে নিয়ে গেল আকাশের রুমে। আকাশকে বেডে শুয়ে দিয়ে দারোয়ান চলে গেল। আসিয়া বেগম আকাশের মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর আকাশ পিটপিট করে চোখ মেলে তাকালো। আকাশের মা বলল, তুই ঠিক আছিস বাবা? আকাশ একটা কথাও বলছে না, শুধু তাকিয়ে আছে। আকাশকে কেমন অনুভূতি শূন্য লাগছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আস্তে করে বলল, আমাকে একটু একা থাকতে দিবে? চিন্তা করো না, আত্মহত্যা করবো না। আকাশের মা আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে করতে চলে গেল রুম থেকে। আকাশ তাকিয়ে রইল। আকাশ আস্তে করে বেড থেকে নেমে দাঁড়ালো, দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। আকাশের রুমে অসংখ্য ছবি, জান্নাত আর তার ছোটবেলার। প্রতিটা ছবি হাস্যোজ্জ্বল। কোন ছবিতে জান্নাত আকাশের চুল ধরে টানছে, তো আবার কোন ছবিতে জান্নাত হাসছে আর আকাশ গুমরা মুখ করে দাঁড়িয়ে আছে। আর একপাশে দেওয়ালে জান্নাত আকাশকে কোলে তুলে নিয়েছিল। আশ্রমে সেই ছবি আকাশের আম্মু তুলেছিল। ছবিটা আকাশ বড় করে বাঁধিয়ে এনেছে। আকাশ জান্নাতকে খাইয়ে দিচ্ছে, সেই ছবিও আছে। আকাশের পুরো রুম জুড়ে তার আর জান্নাতের ছবিতে। আকাশ একটা ছবি বুকের সাথে চেপে ধরে ফ্লোরে বসে বেডের সাথে হেলান দিল। আকাশের চোখ থেকে পানি পড়ছে, বুকটা খুব ব্যথা করছে। আকাশ ছবিটার উপরে হাত রাখলো। চোখ থেকে কয়েক ফোঁটা পানি জান্নাতের ছবির উপরে পড়লো। আকাশ ভাঙা গলায় বলল, আমি কেন তোকে পেলাম না? যে তোকে চাইলো না, সে কেন তোকে পেল? আমি তো তোকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কি করে বাঁচবো আমি তোকে ছাড়া? আকাশ জান্নাতের ছবি বুকের সাথে জড়িয়ে নিয়ে বসে রইল। জান্নাতের ঘুম ভাঙলো। বিকেল 3:30টার দিকে জান্নাত উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বের হয়ে গেল। দেখলো রাজের মা মনমরা হয়ে সোফায় বসে আছে। জান্নাত এগিয়ে গিয়ে বলল, কি করছো আম্মু? জান্নাতের কথা শুনে রাজের মা জান্নাতের মুখের দিকে তাকালো। জান্নাতের মুখে হাসি, কিন্তু এই হাসিতে কোনো প্রাণ নাই। সে দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল, তুই সোফায় বস, এখানে আমি খাবার নিয়ে আসছি। জান্নাত তাই করলো। একটু পর রাজের মা খাবার এনে খাইয়ে দিতে লাগলো। তখনই সদর দরজা দিয়ে রুমে প্রবেশ করলো রাজ। জান্নাতকে দেখে রাগটা আবার বেড়ে গেল। কিছু না বলে উপরে চলে গেল। তার কিছুক্ষণ পর উষাও ঢুকলো। জান্নাতকে দেখে বলল, কি হয়েছে মিষ্টি? শরীর খারাপ নাকি? তোমাকে কেমন যেন লাগছে। জান্নাত হাসার চেষ্টা করে বলল, না, ভালো লাগছে না, এই আর কি। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। রুষা মাথা নাড়িয়ে চলে গেল। রাজের মা জান্নাতকে খাইয়ে উঠে গেল। জান্নাত উঠে দাঁড়ালো, ধীর পায়ে ছাদে গেল। বিকাল বেলা পরিবেশটা কেমন ভালো লাগছে জান্নাতের। ছাদের এক পাশে গিয়ে দাঁড়ালো। জান্নাত আকাশের দিকে তাকিয়ে আছে। জান্নাতের চোখের সামনে বারবার ভেসে উঠছে আকাশের পাগলামি, তাকে না পাওয়ার আর্তনাদ। জান্নাত চোখ বন্ধ করে নিল। চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়লো। জান্নাত চোখ মেলে তাকালো। চোখের পানি মুছে নিয়ে ছাদ থেকে নিচে নামতে লাগলো আর ভাবতে লাগলো, আম্মু কষ্ট পাচ্ছে আমার এইভাবে দেখে। তার মুখ থেকে বুঝে গেছে, হয়তো সে ভাবছে রাজ আমাকে কিছু বলেছে, হয়তো ভাবছে তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি এই মানুষটার জন্য হাসি খুশি থাকবো, আমার কষ্ট একান্তই আমার। তার জন্য এই মানুষটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। জান্নাত নিজের কষ্ট মাটি চাপা দিয়ে মুখে হাসি আনলো। হাসি মুখেই রুমে আসলো জান্নাত। দেখলো রাজ এখনো ফ্রেশ হয়নি। জান্নাত দুষ্ট হেসে হুট করে রাজের কোলে বসে পড়ে গালে চুমু দেয়। এতে রাজ রেগে যায়। জান্নাতকে সরিয়ে গালে থাপ্পড় বসিয়ে দেয়। রাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এই তোকে বলেছি না আমাকে ধরবি না। নষ্ট মেয়ে মানুষ, ছেলে দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে। এই তোর কয়টা লাগে রে? একজন দিয়ে হয় না তোর? এই তুই কেমন মেয়ে মানুষ, ঘরে হাজবেন্ড রেখে বাহিরে ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করস, আর সেই নোংরা হাতে আমাকে স্পর্শ করিস। জান্নাতের সহ্য হলো না আকাশকে নিয়ে বাজে কথা বলার জন্য, তাই রেগেই বলল, খবরদার, আমাকে নিয়ে যা বলার বলো। আকাশকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা এত দরদ! একদিন
এতই পীড়িত কি এমন জাদু করলো তোকে, নাকি আদর বেশি দিছে তোকে? রিনাই জান্নাত চোখ ফিরিয়ে নিল। রাজের মন এত নোংরা তার আগে জানা ছিল না। রিনা বড়া চাহনি নিয়ে বলল, আকাশকে নিয়ে আর একটা নোংরা কথা বললে তোমার মুখ আমি ভেঙে দিব। আমার দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি করছো? বউ থাকা সত্ত্বেও দিনের পর দিন প্রেমিকার সাথে রাতভর কথা বলে যাচ্ছ। নোংরামি কে করছে তা সবাই জানে, তাই আমার দিকে একটা আঙ্গুল তোলার আগে নিজের দিকে দুইটা তোলো, তাহলে বুঝতে পারবে নষ্টমি কে করছে। কথাগুলো বলে আর দাঁড়ালো না, ছাদে চলে গেল। হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়লো। কোনো কিছু না করেও কেন এত কথা শুনতে হচ্ছে? এসব শোনার আগে আমার মরণ কেন হলো না? রাজ রাগে ফুঁসছে। রাগ সামলাতে না পেরে টি টেবিলে সজোরে লাথি মারে। কাছের টি টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। তবুও রাগ কমছে না রাজের। ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো। ধাম করে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো। রাজ ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে গেল। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। দেওয়ালে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাগটা কন্ট্রোল করতে চাইছে। কিছু পুরুষ আছে, এরা গাছেরও খাবে, তলারও কুড়াবে। জান্নাত কান্না করতে করতে হিচকি উঠে গেছে। হঠাৎ করে জান্নাতের কাশি শুরু হয়। কাশতে কাশতে গলা দিয়ে রক্ত আসে। জান্নাত বুঝতে পারে না এমন কেন হলো। সন্ধ্যা হয়ে এসেছে দেখে জান্নাত ছাদ থেকে নেমে এলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রাজের মায়ের রুমে গেল। আসবো? রাজের মা জান্নাতকে দেখে বলল, অনুমতি নেওয়ার কি আছে? জান্নাত কিছু না বলে ভিতরে ঢুকলো। রাজের মা বেডে বসে আছে। জান্নাত গিয়ে বলল, আম্মু আমি রাতে কিছু খাবো না। রাজের মা অবাক, দেখে জান্নাতের চোখ কেমন লাল হয়ে আছে। তিনি বলে, কেন, কি হয়েছে? আর তোর চোখ লাল কেন? জান্নাত মলিন মুখে বলে, আমার মাথাটা খুব ব্যথা করছে। তুই তো দুপুরেও খেলি না, এখন বলছিস খাবি না? আম্মু আমি দুপুরে খেয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে, চিন্তা করো না, আমি ঠিক আছি। জান্নাত আর দাঁড়ালো না, চলে গেল। রাজের আম্মু চেয়ে রইল। তিনি ভাবলো রাজের সাথে কথা বলতে হবে। এইভাবে তিনি মেয়েটার জীবন নষ্ট করতে পারে না। জান্নাত রুমে এসে ঘুমের আর মাথা ব্যথার মেডিসিন খেয়ে বেডের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। রাজ সোফায় বসেছিল, জান্নাতের দিকে তাকিয়ে ছিল। জান্নাত ভুল করেও তাকায়নি। রাতে খাবার টেবিলে রাজের মা রাজকে বলল, তোর সাথে কথা আছে। রাজ মায়ের দিকে তাকায়, দেখে মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। রাজ ছোট্ট করে উত্তর দেয়, বলো। জান্নাতকে কবে ডিভোর্স দিচ্ছ? রাজের মা গম্ভীর গলায় বলল। মায়ের কথায় রাজ সহ রুষাও চমকে যায়। রাজ কিছু বলার আগেই রুষা বলে, এসব তুমি কি বলছো মা? ভাইয়া কেন ভাবিকে ডিভোর্স দিবে? রাজের মা একটু রাগে গলায় বলে, তো কি করবে? যাকে বউ হিসেবে মানে না তাকে এখানে রেখে কষ্ট দেওয়া থেকে ডিভোর্স দেওয়াই ভালো। বাবা মা মরা এতিম মেয়েটাকে আমি একটু সুখে রাখতে পারলাম না, ওর মতো জানোয়ারের সাথে না থাকাই ভালো। রুষা চুপ করে গেল, কি বলবে ভেবে পেল না। রাজ চুপ, কোনো কথা বলছে না। রাজের মা আবারও বলল, কবে ডিভোর্স দিবে আমাকে জানিও। আমি চাই না মেয়েটা এখানে পড়ে পড়ে কষ্ট পাক। আমারই ভুল ছিল, ও তো জান্নাতের যোগ্য না। ওর জন্য মনিকার মতো মেয়ে ঠিক আছে। রাজের মা না খেয়ে উপরে চলে গেল। রুষা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোকে আমার আর কিচ্ছু বলার নেই। যে মেয়ে তার সুখের জন্য তোকে ছেড়ে চলে গেছে, তুই তাকে ফিরিয়ে আনার জন্য এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিয়েছিস। আজ আছে তাই হয়তো কদর করছিস না, যেদিন তোর জীবন থেকে হারিয়ে যাবে সেদিন ঠিকই বুঝবি। রুষাও না খেয়ে উঠে গেল। জান্নাতকে খুব ভালোবেসে ফেলেছে রুষা আর তার মা। মেয়েটা যে এমনই, কেউ তাকে ভালো না বেশে থাকতে পারবে না। রাজ থমেরে বসে আছে। কিছুক্ষণ পরে সেও না খেয়ে উঠে যায়। রুমে গিয়ে বেডের দিকে তাকায়। জান্নাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা কেমন মলিন লাগছে। রাজ বারান্দায় চলে যায়, কিছুই ভালো লাগছে না। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে টানতে থাকে। রাজ জান্নাতকে বলেছে ডিভোর্সের কথা, বাট রাজ এতটা গভীর ভাবে ভাবেনি এখনো। রাজের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে মনির ফোন। রাজ রিসিভ করবে না বলেও রিসিভ করে। রাজ কিছু বলার আগেই মনিকা নেকা কান্না করে বলে, তুমি আমাকে রেখে কি করে বিয়ে করতে পারো? রাজ শান্ত গলায় উত্তর দেয়,
কে বলেছে তোমাকে? যেই বলে থাকো, কথাটা সত্যি কিনা বলো। আমাকে একবারও জানালে না কেন? আমি এত কিছু জানি না। আমি সামনের সপ্তাহে আসছি, তার আগে তুমি একটা ডিভোর্স দিবে, নয়তো আমি কিছু একটা করে বসবো। রাজ কিছু বলে না, ফোনটা কেটে দেয়। তার কিছু ভালো লাগছে না। রাজ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমার জান্নাতকে ওইভাবে বলা ঠিক হয়নি। জান্নাতকে সরি বলতে হবে। রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি। আচ্ছা জান্নাত যার সাথে ঘুরুক তাতে আমার কি? আমি তো আর ওকে ভালোবাসি না। তাহলে জান্নাত কি করলো না করলো তাতে সে আমার যায় আসে না। আচ্ছা জান্নাত আর আকাশ কি পূর্ব পরিচিত? রাজ এসব কি ভাবছিস? কেন ভাবছিস তুই? রাজ কোনো উত্তর খুঁজে পেল না। রাত বাজে 11টা। রাজ এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ রুম থেকে আর বের হয়নি, নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। আকাশ জান্নাতের ছবি বুকে নিয়ে সে একইভাবে বসে আছে। এখন আর চোখ থেকে পানি পড়ছে না, কেমন পাথর হয়ে গেছে। রাজ গিয়ে জান্নাতের পাশে শুয়ে পড়ে। রাজের ঘুম আসছে না, কেমন খালি খালি লাগছে মনে হচ্ছে, কি যেন নেই। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে গেল। সকালে রাজের ঘুম ভেঙে দেখে জান্নাত এখনো ঘুমিয়ে আছে। কিছুক্ষণ জান্নাতের মুখের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে জান্নাত উঠেনি। রাজ কিছু না বলে রেডি হয়ে নিচে চলে যায়। চুপচাপ খেয়ে কলেজে চলে যায়। জান্নাতের ঘুম ভাঙে বেলা 11টায়। ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে যায়। রাজের মা জান্নাতের হাতে বড় ব্যাগ দেখে বলে, এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? জান্নাত একটু হেসে বলে, অনেকদিন বাড়িতে যাওয়া হয় না, তাই ভাবলাম কিছুদিন থেকে আসি। রাজের মা চুপ করে গেল। জান্নাত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি 1 সপ্তাহ থাকবো, তুমি অনুমতি দিলেই আমি যাব। রাজের মা কিছু না বলে রান্নাঘরে চলে যায়। জান্নাত চেয়ে থাকে। একটু পর হাতে খাবারের প্লেট নিয়ে এসে সোফায় বসতে বসতে বলে, বাড়ি যাবি ভালো কথা, তাই বলে না খেয়ে তুই বস, আমি খাইয়ে দিচ্ছি, তারপর যা। জান্নাত আর কিছু বলে না, বিনা বাক্যে খেয়ে নেয়। তারপর বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে। এখানে জান্নাতের কেমন দম বন্ধ লাগছে। জান্নাত একা থাকতে চাইছে কিছুদিন, তাই চলে গেল। জান্নাত বাড়ি গিয়ে কলিং বেল দিতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। জান্নাত ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে কেউ নাই সার্ভেন্ট ছাড়া। জান্নাত উপরে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে রুমটা দেখতে লাগলো। 1 মাস পর নিজের বাড়িতে এসেছে। রুমটা আগের মতোই আছে। সার্ভেন্টরা হয়তো পরিষ্কার করে রাখতো, কারণ রুমে কোনো ধুলো ময়লা নাই। জান্নাত ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জান্নাতের কোনো কিছুই ভালো লাগছে না। বারবার আকাশের কথা মনে পড়ছে। আকাশ কি ঠিক আছে? আমাকে একবার ফোন করব। কি বলবো, কোন মুখে ওর সামনে দাঁড়াবো? কত কষ্ট পাচ্ছে আমার জন্য। জান্নাত ঢুকরে কেঁদে উঠলো। সার্ভেন্ট খাবার নিয়ে উপরে জান্নাতের রুমের দিকে যাচ্ছিল। তখনই দেখা হয় দিলারা বেগমের সাথে, জান্নাতের চাচি। সে বুকুজকে জিজ্ঞাসা করে, কার জন্য খাবার নিয়ে যাচ্ছ? সার্ভেন্ট মাথা নিচু করে বলল, জান্নাত ম্যামের জন্য। জান্নাত কখন এসেছে? কিছুক্ষণ আগে ম্যাম। চলো আমিও যাব। দুজনেই জান্নাতের রুমের দিকে চলে গেল। দরজায় নক করলো। জান্নাত বারান্দা থেকে রুমে এসে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলে দিল। দিলারা বেগম আর সার্ভেন্ট রুমে ঢুকলো। সার্ভেন্ট টেবিলে খাবার রেখে চলে গেল। জান্নাত চাচির দিকে তাকিয়ে বলল, কেমন আছো চাচি? দিলারা বেগম মুখ গম্ভীর রেখেই বলল, ভালো। তা হঠাৎ করে এই বাড়িতে? জান্নাত নির্লিপ্ত ভাবে উত্তর দিল, আমার বাড়ি আমি কখন আসবো সেটা কি বলে আসতে হবে? দিলারা বেগম মুখ বাঁকিয়ে বলল, তা তোর স্বামী কই? তাকে রেখে এলি যে, নাকি ঠিক মতো খেতে দিতে পারে না? কোনটা? চাচি মুখে লাগাম টানো। আমার স্বামীর ব্যাপারে একটা কথাও শুনবো না। আর যাই হোক, আমার স্বামী অন্যের টাকায় ফুটানি করে না, নিজের পরিশ্রমের টাকায় করে। দিলারা বেগম একটু জোরেই বলল, জান্নাত চিৎকার করো না, ভুল কিছু বলিনি। আমাকে ঘাটাতে এসো না, তাহলে বিপদ তোমাদেরই হবে। দিলারা বেগম রেগে চলে গেল। জান্নাত মলিন হাসলো। রাজ ক্লাসে জান্নাতকে পাইনি। মনটা কেমন ছটফট করছে। বারবার জান্নাতের পাগলামিগুলো মনে পড়ছে। মেয়েটা কি আজও কলেজে আসেনি? রাজের ভালো লাগছে না। রাজ ঠিক মতো ক্লাস নিতে পারছে না। আকাশকে আর রুম থেকে বের করতে পারেনি আসিয়া বেগম। আকাশ জান্নাতের ছবি বুকে নিয়ে ফ্লোরে শুয়ে আছে। আসিয়া বেগম ছেলের এমন অবস্থা মেনে নিতে পারছে না। স্বামী মারা যাবার পর এই ছেলেটাকে নিয়ে তিনি বেঁচে আছেন। আজ তারই চোখের সামনে ছেলেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মা হয়ে কিছুই করতে পারছেন না দেখা ছাড়া। রাজ আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে।
জান্নাতকে ড্রয়িং রুমে কোথাও পেল না। ভাবলো রুমে আছে, না রুমেও নেই। রাজ ছাদে গেল, সেখানেও নেই। রাজ বেডে চুপ করে বসে আছে। মাকে জিজ্ঞাসা করবে তার সাহস পাচ্ছে না। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলো, তারপর বেডে গায়ে এলিয়ে দিল। কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। রাজের ঘুম ভাঙে সন্ধ্যায় 6টার দিকে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, রুম এখানে ফাঁকা। রুম এখনো ফাঁকা। রাজ কিছু ফাইল নিয়ে বসে। জান্নাত সারাদিন রুম থেকে বের হয়নি। মাগরিবের নামাজ পড়ে ছাদে যায়। এই ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে। এগুলো জান্নাতের খুব প্রিয়। জান্নাতি গাছগুলোর যত্ন নিত। এখন হয়তো বাগানের মালি যত্ন নেয়। জান্নাত দোলনায় গিয়ে বসে। জান্নাত দূর আকাশের দিকে তাকিয়ে থেকে গিয়ে ওঠে। ও এমন জীবন কেন দিলা, সুখের চেয়ে দুঃখ দিলা, তিলে তিলে ভেতর পুড়ে ছাই। একটা মনের মানুষ দিলা, তাও আবার কাইরা নিলা, এখন বুঝি বেঁচে থাকাই দায়। ভাঙলে কি আর লাগে জোড়া, ভেতর আমার সবই পড়া, চাইলে কি আর তারে ভোলা যায়। তারে পাওয়ার বলা কি উপায়, ও বিধি তারে পাওয়ার বলা কি উপায়। হৃদয় যে আজ মরুভূমি, দুই চোখে আর নাই রে পানি, কানতে কানতে সবই হলো শেষ। সে ছাড়া আর নাই রে কেহ, প্রাণ ছাড়া এক শূন্য দেহ, তারে ছাড়া একলা মনের দেশ। ভাঙলে কি আর লাগে জোড়া, ভেতর আমার সবই পড়া, চাইলে কি আর তারে ভোলা যায়। তারে পাওয়ার বলা কি উপায়। রাত 8টা বাজে। খাবার খেতে নিচে আসে। এসে দেখে টেবিলে রুষা বসে আছে আর তার মা খাবার বেড়ে দিচ্ছে। রাজ জান্নাতকে না দেখে এদিক ওদিক তাকালো। চেয়ার টেনে বসতে বসতে মনে মনে ভাবলো, ওই দিন জান্নাত বাড়ি না ফেরার কারণে আম্মু কতটা অস্থির ছিল, কিন্তু আজ একেবারে শান্ত। মনে হয় কিছুই হয়নি। আম্মুকে কি জিজ্ঞাসা করব জান্নাতের কথা? রাজ একটু আমতা আমতা করে বলল, আম্মু জান্নাত কই? রাজের কথায় রুষাও তার মা কেমন করে যেন তাকালো। এতে রাজ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। মিনমিন করে বলল, খাবার টেবিলে দেখছি না তাই জিজ্ঞাসা করছি। এইভাবে চেয়ে থাকার কি আছে? রাজের মা ছোট্ট করে উত্তর দিল, চলে গেছে। রাজ অবাক হয়ে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে? রাজের মা ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, তা জেনে তুই কি করবি? তোর জন্য তো ভালোই হয়েছে, দেখতে হবে না তোর জান্নাতের মুখ আর জ্বালাবেও না। তোর তো খুশি হওয়ার কথা। রাজ চুপ হয়ে গেল, কোনো কথা বলল না, চুপ করে খেয়ে উঠে গেল। রাজের মা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়লো। রাজ রুমে এসে পায়চারি করছে। রাজের কিছুই ভালো লাগছে না। রুমটা কেমন খালি খালি লাগছে। কালকেও মেয়েটা পাশে চুপ করে শুয়েছিল, কোনো কথা বলেনি, আর না আমাকে জ্বালিয়েছে। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। আমি কি জান্নাতকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি? রাজ বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। রাজের কিছুই ভালো লাগছে না, কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। জান্নাত ছাদে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকাল 7টা। আকাশের মা আকাশের দরজায় নক করছে। আকাশ, এই আকাশ, দরজা খোল বাবা। আজ 3 দিন হলো তুই নিজেকে রুম বন্দি করে নিয়েছিস, প্লিজ দরজা খোল। ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না। আকাশের মা ভয় পেয়ে যায়।
আকাশের মা আকাশের বন্ধু শাওনকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যে শাওন এসে হাজির হলো। হয়তো ছেলেটা ঘুমছিল। আন্টি কি হয়েছে? আজ 3 দিন হলো আকাশ দরজা খুলছে না, তুমি কিছু করো, আমার খুব ভয় করছে বাবা। আন্টি শান্ত হন প্লিজ, এমন করবেন না, আমি দেখছি। শাওন আকাশের রুমের দরজা ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। আকাশ দরজা খোল, কি হয়েছে বল আমাকে। আকাশ দরজা খোল, দেখ আন্টি তোর জন্য চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। ভিতর থেকে কোনো সাড়া পাচ্ছে না। শাওন কোনো উপায় না পেয়ে দারোয়ানকে ডেকে এনে দুজনে মিলে দরজা ভেঙে ফেললো। 3 জনই রুমের ভিতরে ঢুকলো। দেখলো আকাশ মেঝেতে পড়ে আছে, বুকের উপর জান্নাতের ছবি একইভাবে রয়ে গেছে। আকাশের মা ছেলের এমন অবস্থা দেখে কান্না করে দিল। ছেলের কাছে গিয়ে ডাকতে শুরু করলো। আকাশ বাবা চোখ খোল, কি হয়েছে তোর? এই আকাশ কি হয়েছে তোর? চোখ খোল বাবা। শাওন আকাশের মাকে বলল। আন্টি ওকে হসপিটালে নিতে হবে। শাওন, দারোয়ান, আকাশের মা আকাশকে ধরে গাড়িতে শুয়ে দিল। আকাশের মা আকাশের মাথাটা নিজের কোলে নিয়ে বসলো। শাওন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পরে ওরা পৌঁছালো হসপিটালে। ডক্টর আকাশকে চেক আপ করছে। আকাশের মা কেবিনের বাইরে বেঞ্চে বসে কান্না করছে। শাওন পায়চারি করছে। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এলো। শাওন এগিয়ে গেল। ডক্টর আমার বন্ধুর কি অবস্থা? ডক্টর শাওনের দিকে তাকিয়ে বলে, কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশনের কারণে একটা অ্যাটাক হয়েছে। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসার জন্য এ যাত্রা বেঁচে গেছে। পরের বার থেকে লক্ষ্য রাখবেন, সব সময় টেনশন মুক্ত রাখবেন। আর আমার যতদূর মনে হয় এর আগেও তার এমন হয়েছিল। ডক্টরের কথা শুনে আকাশের মা বলে, যখন ওর বাবা মারা যায় আর আকাশের মা চুপ করে গেল। ডক্টর বলল, পরের বার এমন হলে বাঁচানো যাবে না, টেনশন যাতে না করে সেদিকে খেয়াল রাখবেন। এই বলে ডক্টর চলে যায়। আকাশের মা ঠুকরে কেঁদে ওঠে। জান্নাতের বাবা মা যে হসপিটালে ছিল সেই হসপিটালে ডক্টর ছিল আকাশের বাবা আসিফ। সেদিন শুধু জান্নাতের বাবা মা মারা যায়নি, আকাশের বাবাও মারা গিয়েছিল। আকাশ যখন শুনতে পায় তার বাবা এবং তার একমাত্র বন্ধু ভালোবাসা আর নেই, তখন আকাশের ছোট মস্তিষ্কে মেনে নিতে পারেনি। আকাশের ছোট্ট একটা অ্যাটাক হয়। তাই তো আকাশের মা এই এলাকা ছেড়ে চলে যায়, কারণ আকাশ এখানে থাকলে কোনোভাবেই জান্নাতের স্মৃতি ভুলতে পারবে না। আকাশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যত যেখানেই যাক, চাইলেই কি আর কাউকে মন থেকে মুছে ফেলা যায়? আকাশও পারেনি তার ছোটবেলার ভালোবাসা জান্নাতকে ভুলতে। আকাশ জানতো জান্নাত মারা গেছে। যখন শুনলো তার ভালোবাসা বেঁচে আছে, তখন আকাশ জান্নাতকে নিজের করে পেতে চাইলো। বাট আফসোস, সেটা অনেক দেরি হয়ে গেছে। জান্নাতকে ফিরে পেল, কিন্তু যখন জানলো সে অন্য কারো, সেটা আকাশ মন মস্তিষ্ক মেনে নিতে পারেনি। যার ফলে একটা অ্যাটাক হয়। শাওন চুপ করে বসে থেকে সব শুনলো। শাওন কি বলবে ভাষা খুঁজে পেল না। আকাশকে বা কি করে সামলাবে তা কারোরই জানা নাই। বেশ কিছুক্ষণ পরে আকাশের সেন্স ফিরে আসে। আকাশের মা ছেলের কাছে গিয়ে, এখন কেমন লাগছে বাবা? আকাশ তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আকাশের মা আবার বলে, কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। আকাশ শুধু চুপ করে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আকাশের মুখ থেকে একটা শব্দ বের হলো, জান্নাত। আকাশের মা মুখে আঁচল গুজিয়ে কেঁদে দিল। শাওন আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের মাথায় হাত রেখে বলল, তুই সুস্থ না হলে কি করে জান্নাতের কাছে যাবি? আকাশ আর কিছু বলল না। শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রাজ কলেজ গিয়ে জান্নাতকে খুঁজে পেল না। জান্নাত আজও আসেনি। জান্নাত সকালে রোদের আলোয় ঘুম ভেঙে যায়। যখন বুঝতে পারে সে রুমানা ছাদে, জান্নাত অবাক হয়। নিচে নেমে ফ্রেশ হয়ে নাস্তা না করে বেরিয়ে যায়। আজও জান্নাত আশ্রমে এসেছে। জান্নাতের মনটা বারবার আকাশের কাছে ছুটে যেতে চাইছে, কিন্তু জান্নাতের হাত পা যে বাঁধা, চাইলেও কিছু করতে পারছে না। জান্নাত জানে এখন আকাশের কাছে গেলে আকাশ আরো বেশি ভেঙে পড়বে, তাই আর যায়নি। নিজেকে সামলিয়ে রেখেছে জান্নাত। সারাদিন আশ্রমে থাকে, দুপুরে সেখানে যায়। খেতে মন না চাইলেও জোর করে খায়। কেটে গেছে আরো 3 দিন। আজ জান্নাত কলেজে এসেছে। তাকে দেখে মিশা মারুফ ছুটে আসে। জান্নাতকে জড়িয়ে ধরে মিশা বলে, জান্নাত কোথায় ছিলি তুই এতদিন, আসিসনি কেন? জান্নাত একটু হাসার চেষ্টা করে বলে, এমনি শরীরটা ভালো ছিল না তাই। রাজ আজ 3 দিন পরে জান্নাতকে দেখতে পায়।
মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখে আগের মতো আর হাসি নেই, দেখে মনে হচ্ছে জীবন্ত লাশ। জান্নাত আশেপাশে তাকিয়ে আকাশকে খুঁজলো, কোথাও পেল না। আকাশের সব বন্ধুরা আছে, আকাশ কই? জান্নাত আর নিজেকে আটকিয়ে রাখতে পারলো না, এগিয়ে গেল আকাশের বন্ধু মহলের দিকে। জান্নাতকে দেখে সবাই চুপ হয়ে গেল। শাওনি গিয়ে এসে বলল, কিছু বলবে? এতক্ষণ জান্নাত মাথা নিচু করে ছিল। শাওনের কথায় মাথা উঁচু করে শাওনের দিকে তাকালো। শাওন জান্নাতকে দেখে অনেকটাই চমকে গেল। জান্নাত কেমন শুকিয়ে গেছে, মনে হয় ঠিক মতো খায় না, ঘুমায় না। আগে জান্নাতকে কত সুন্দর লাগতো, আর এখন কেমন রোগা লাগছে। শাওন আবার বলে, কিছু বলবে? জান্নাত আমতা আমতা করে বলল, ভাইয়া আকাশ কই? শাওন হয়তো জানতো জান্নাত আকাশের কথাই বলবে। শাওন শান্ত গলায় বলল, কেন? জান্নাত আর কোনো উত্তর খুঁজে পেল না। কি বলবে সে? জান্নাতের চোখ কেমন ছলছল করছে। জান্নাত মাথা নিচু করে নিয়েছে, সে চায় না তার চোখের পানি কেউ দেখুক। শাওন দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ একটা কাজে ঢাকার বাইরে গেছে, কাজ শেষ করে ফিরে আসবে। যদি কিছু বলার থাকে আমাকে বলো, আমি বলে দিব। জান্নাত আর কিছু বলল না, চলে গেল। শাওন জান্নাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, সরি, আমি তোমাকে সত্যিটা বলতে পারলাম না। আমি চাই না আকাশ আরও ভেঙে পড়ুক। আমি তোমার চোখে ওর জন্য ভালোবাসা দেখেছি, তাই চাই না তুমি কষ্ট পাও। তোমাদের দুজনের রাস্তা যে আলাদা হয়ে গিয়েছে, চাইলেও হয়তো এক হওয়া সম্ভব না। হঠাৎ শাওনের চোখ যায় কলেজের দ্বিতীয় তলায়। রাজ এদিকেই চেয়ে আছে। শাওন কিছুক্ষণ তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসলো, তারপর ক্লাসে চলে গেল। রাজের চোখ এড়ালো না, সে ঠিকই খেয়াল করেছে। রাজ বুঝলো না এই তাচ্ছিল্য হাসার কারণ। রাজ ভাবছে জান্নাত কেন ওইখানে গিয়েছিল। রাজ ক্লাস করাচ্ছে, জান্নাত চুপ করে বসে আছে। রাজের দিকে ভুল করেও তাকায়নি। রাজ বারবার জান্নাতের দিকে তাকাচ্ছে, কিন্তু জান্নাত তাকাচ্ছে না। ক্লাস শেষ করে জান্নাতের দিকে তাকালো না, মেয়েটা বাইরের দিকে তাকিয়ে আছে। রাজ নিজেকে প্রশ্ন করলো, মেয়েটা কি অসুস্থ? এমন লাগছে কেন? জান্নাতের এমন অবস্থা দেখে রাজের বুকটা মোচড় দিয়ে উঠল। কলেজে থাকায় রাজ কিছু বলতেও পারছে না। টিফিন পিরিয়ডে সবাই বাহিরে চলে গেছে, জান্নাত একাই ক্লাসে বসে আছে। মিশা অনেক বলেও জান্নাতকে ক্যান্টিনে নিতে পারেনি। অগত্যা তাকে রেখেই চলে গেছে। মারুফও যায়নি। হঠাৎ মারুফ জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, জান্নাত, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, আজ সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাইলাম না, তাই তোমাকে ভালোবাসি কথাটা বলেই ফেললাম। আই লাভ ইউ জান্নাত। জান্নাত শুধু তাকিয়ে আছে। জান্নাতের মুখে অবাক হওয়ার কোনো চিহ্ন মাত্র নেই, মনে হচ্ছে অনুভূতি শূন্য। জান্নাত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মারুফের দিকে, আর আরেকজন দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। চোখ লাল হয়ে গেছে। জান্নাত কিছু বলতে যাবে, তার আগে রাজ চিল্লিয়ে বলল, কি হচ্ছে এখানে? মারুফ ধমক খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। জান্নাতও কিছুটা চমকে গেল। রাজের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। মারুফকে বলল, এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, সেটা তোমার জন্য ভালো। আর আমি তোমাকে আমার ক্লাসমেট ছাড়া অন্য কিছুই ভাবি না, আশা করি বুঝতে পেরেছো। মারুফ করুণ মুখে তাকিয়ে রইল জান্নাতের দিকে। জান্নাত কারো দিকে না তাকিয়ে চলে গেল ক্লাসের বাহিরে। রাজ জান্নাতের হাত ধরে টেনে নিয়ে গেল তার অফিস রুমে। জান্নাত কোনো রকম প্রতিক্রিয়া করলো না, জানে শুনবে না, তাই কথা বাড়িয়ে লাভ নেই। রাজ রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল, তারপর জান্নাতের সামনে দাঁড়িয়ে বলল, হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে কেন চলে গেলে? জান্নাত মাথা নিচু করেই বলল, হঠাৎ করে কেন যাব, আর আমি আমাকে বলেই গেছি। রাজ জান্নাতের থুতনি ধরে মাথা উঁচু করে চোখে চোখ রেখে বলল, আমাকে একবারও জানালে না কেন? জান্নাত রাজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি চলে যেতে তো আপনার আরো ভালো হয়েছে, কেউ আর বিরক্ত করে না, জ্বালায় না, আর আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাহলে আমি কোথায় গেলাম না গেলাম এটা জেনে আপনার কি কাজ? রাজ আর কিছু বলতে পারলো না। জান্নাতের কপালে কপাল ঠেকিয়ে বলল, সরি জান্নাত, আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি। রাগের মাথায় কি বলে ফেলেছি নিজেও জানি না। সরি জান্নাত, সরি। প্লিজ বাড়ি ফিরে এসো। আম্মু আমার সাথে ঠিক মতো কথা বলে না, বোনটাও আর আগের মতো কথা বলে না।
প্লিজ আমার মা বোনের জন্য ফিরে এসো। জান্নাত আর কিছু বলল না, নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। রাজ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। এমন জান্নাতকে রাজ মেনে নিতে পারছে না। আকাশ মোটামুটি সুস্থ, বাড়িতে নিয়ে এসেছে আজ 2 দিন হলো। আকাশ আগের মতোই চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলে না, সারাদিন রুমেই থাকে। বিকেল হলে শাওন এসে আড্ডা দেয়। শাওন একাই কথা বলে, আকাশ চুপ করে শুনে কোনো কথা বলে না। জান্নাত নিজের রুম থেকে তেমন বের হয় না। কলেজ থেকে এসে সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। জান্নাত হাঁটুতে মুখ গুজে বারান্দায় বসে আছে। জান্নাতের কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন বিষাদ লাগছে। জান্নাত বুঝতে পেরেছে শাওন আকাশের কথা মিথ্যে বলেছে। জান্নাত জানে না কবে আকাশকে দেখতে পাবে। একটু পরপর জান্নাতের শরীর কেমন দোলে উঠছে। হয়তো মেয়েটা কান্না করছে। কতটা সময় পার হয়ে গেছে জান্নাত হয়তো টের পায়নি। মাগরিবের আজানের সময় জান্নাত মাথা তুলে তাকায়। চারদিকে অন্ধকার নেমে এসেছে। জান্নাতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। জান্নাত বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বারান্দা থেকে রুমে আসলো। কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়লো। জান্নাত অনুভব করলো নাকে কি যেন একটা বিড়বিড় করছে। হাতের সামনে এনে দেখলো রক্ত। জান্নাত পানি দিয়ে ধুয়ে ফেললো। জান্নাত কতক্ষণ ঝর্ণার নিচে ছিল জানে না। কোনো মতে কাপড় চেঞ্জ করে মাথা ব্যথার মেডিসিন খেয়ে বেডে গিয়ে শুয়ে পড়লো। রাজের কিছুতেই মন টিকছে না রুমে। যেদিকে তাকায় সেদিকে জান্নাতের স্মৃতি দেখতে পায়। রাজ জান্নাতের পাগলামিগুলো ভীষণভাবে মিস করছে। এতদিন রাজ চাইতো জান্নাত যেন ওর থেকে দূরে থাকে, আর এখন রাজ কি চাইছে নিজেও জানে না। রাজ নিজের মাথার চুল খামচে ধরে বলল, আমার এমন কেন লাগছে? আমি তো চাইতাম জান্নাত যাতে আমার কাছে না আসে, আমার থেকে দূরে থাকে। তাহলে আমি কেন মানতে পারছি না ওর দূরে সরে যাওয়াটা? কি হচ্ছে আমার সাথে? কেন আমি জান্নাতের পাগলামিগুলোকে মিস করছি? কেন? রাজের কাছে এর উত্তর নেই। রাজ কেমন ছটফট করছে, কিন্তু কেন করছে তা সে জানে না। হঠাৎ রাজের কলেজের কথা মনে পড়ল। আচ্ছা, জান্নাতকে অসুস্থ? মেয়েটাকে দেখে কেমন রোগা লাগছিল। আচ্ছা, জান্নাত ঠিক আছে তো? কাল যে করে হোক মেয়েটাকে বাড়ি নিয়ে আসতে হবে। রাত 11টা। জান্নাতের প্রচুর জ্বর এসেছে। জ্বরে মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু দেখার মতো কেউ নেই। আকাশ নিজের বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা পড়ে আছে জান্নাতের কাছে। আকাশের মনে হচ্ছে জান্নাত ভালো নেই। আকাশ অনেক ভেবে জান্নাতের নাম্বারে ফোন দিল, কিন্তু রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। আকাশের ছটফটানি বেড়ে গেল। আকাশ একবার নয়, দুইবার নয়, 20-21 বার ফোন দিল, কিন্তু জান্নাত ফোন উঠালো না। আকাশের মন বলছে মেয়েটা ভালো নেই। আকাশ থাকতে না পেরে শাওনকে ফোন দিল। হ্যালো শাওন, কোথায় তুই? শাওন একটু অবাক হয়েই বলল, কেন, কি হয়েছে? আকাশ অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, আজ কলেজে জান্নাত এসেছিল? শাওন চুপ হয়ে গেল। কি উত্তর দিবে সে আকাশকে? শাওন কথা বলছে না বলে আকাশ একটু জোরেই বলল, কথা বলছিস না কেন? জানলে বল, চুপ করে থাকিস না প্লিজ। শাওন বন্ধুর এমন ছটফটানি দেখে আর চুপ করে থাকতে পারলো না, তাই বলল, এসেছিল, তোর কথা জিজ্ঞাসা করছে। কিন্তু কিন্তু কি শাওন? শাওন একটু চুপ থেকে বলল, মেয়েটাকে দেখে মনে হলো মেয়েটা অসুস্থ। জান্নাত অসুস্থ শুনে আকাশের বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। শাওনকে বলল, আমি আসছি, তুই মোড়ের মাথায় আয়। কথাটা বলেই ফোন কেটে দিল। শাওন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে রইল। যখন বুঝলো আকাশ কি বলেছে, তখন শাওন তাড়াহুড়ো করে বাইক নিয়ে বের হলো। এদিকে আকাশ তাড়াহুড়োয় বাইকের কথা ভুলেই গেছে। আকাশ তার মাকে কিছু বলে বের হয়নি। আকাশের আগেই শাওন এসেছে কাছে। একটু পর আকাশও হাজির হয়। আকাশকে দেখে শাওন বলে, কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললি? আকাশ শাওনকে বলল, জান্নাতের বাসায় যাব। শাওন একটু না অনেকটাই অবাক হলো, তাই চিল্লিয়ে বলল, হোয়াট? আকাশ কানে হাত দিয়ে বলল, আস্তে চিল্লা। তোর মাথা ঠিক আছে? জান্নাত হয়তো শ্বশুর বাড়ি, তুই কি করে যাবি? আর গিয়েই বা কি বলবি? আকাশ কিছুটা দমে গেল। না, মন কিছুতেই মানছে না, তাই জেদ ধরেই বলল, কিছু একটা বলে দেব না। আমাকে এক নজর না দেখলে শান্তি পাবো না, প্লিজ মনে করিস না দোস্ত। শাওন দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল, তুই রাজ স্যারের বাড়ি চিনিস? আমি তো চিনি না। আকাশ মাথা নেড়ে বলল, না,
আমিও চিনি না। জান্নাতের নম্বরে ফোন দে, কথা বলে জেনে নে ও ঠিক আছে কিনা। আকাশ একটু রেগেই বলল, আমি ওকে 30 বারের বেশি ফোন দিয়েছি, রিং হচ্ছে রিসিভ হচ্ছে না। আমাকে শুধু শুধু টেনশন করছে। শাওন একটু ভেবে বলল, এক কাজ করি, ভাইয়াকে জান্নাতের নাম্বারটা দেই, ভাইয়া লোকেশন ট্র্যাক করে দেখুক, তাহলে তো জানা যাবে জান্নাত কোন এরিয়াতে আছে। আকাশের চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। শাওন ওর বড় ভাইকে নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করে জান্নাতে বলল। শাওনের বড় ভাই পুলিশের এসিপি, এতদিন বান্দরবান ছিল, পোস্টিং হয়ে 1 মাস হলো ঢাকায় এসেছে। কিছুক্ষণের ভিতরে শাওনের ভাই সৌরভ ফোন করে লোকেশন বলে দিল। আকাশ যখন শুনলো এটা জান্নাতের পুরনো বাড়ির লোকেশন, তখন কিছুটা অবাক হলো প্লাস খুশি হলো। শাওনের বাইকে উঠে বসলো। আজ অনেক বছর পরে এই এলাকায় এসেছে আকাশ। জান্নাতের বিশাল বাড়ি দেখে শাওন অবাক হয়ে চেয়ে আছে। শাওন অবাক হয়েই বলল, দোস্ত, আমরা কি ঠিক বাড়িতে এসেছি? আকাশ প্রকুচকে বলল, কেন? জান্নাতরা এত বড় লোক? বেশি কথা না বলে চল আমার সাথে। কোথায়? বাড়ির পিছনে। কেন? দারোয়ান বসে আছে, দেখতে পাচ্ছিস না? আমি এখন কোনো রকম হাঙ্গামা করতে চাইছি না। শাওন আর কিছু বলল না, আকাশের সাথে বাড়ির পিছনে চলে গেল। আকাশ বাইকটা বাউন্ডারি ঘেঁষে রাখলো, তারপর বাইকে দাঁড়িয়ে দেওয়াল টপকে গেল। জান্নাতের বাড়িটা 2 তলা। বাড়ির সামনে মাঝ বরাবর রাস্তা, একপাশে সুইমিং পুল, আর একপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ। বাড়ির পিছনের সাইডে নানা রকমের ফলের গাছ লাগানো। বাড়িটা বিশাল জায়গা জুড়ে। বাড়িটার ডিজাইন কারুকাজ অসম্ভব সুন্দর, সাদা রং করা, মনে হবে রাজপ্রাসাদ। এই বাড়িটার নাম জান্নাত নিবাস। জান্নাতের নামেই নামকরণ করেছিল জান্নাতের আব্বু। বারান্দা দিয়ে ঢুকতে পারবে না, কারণ বারান্দায় গ্রিল লাগানো। এই বাড়ির কোথায় কি আছে তা আকাশেই জানা। আকাশ গাছ পেয়ে ছাদে চলে গেল। ছাদের দরজার কাছে গিয়ে দেখলো ছাদের দরজা চাপানো। তা দেখি স্বস্তি নিঃশ্বাস নিল। আস্তে করে দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। করিডোরে এসে সারা বাড়ি চোখ বুলিয়ে নিল। সবাই হয়তো শুয়ে পড়েছে, ঘুম আসছে কিনা জানে না আকাশ, কারণ সব রুমেরই দরজা লাগানো। আকাশ জান্নাতের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা চাপানো। আকাশের মনে ভয় হচ্ছে, যদি এখানে রাজ থাকে তাহলে ব্যাপারটা খুবই বাজে হবে। আকাশ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মনে মনে বলল, এত দূর এসে জান্নাতকে না দেখে কিছুতেই ফিরে যেতে পারবো না। নিজের চোখের শান্তির জন্য হলেও আমার জান্নাতকে একবারের জন্য দেখা লাগবে। আকাশ বুকে সাহস নিয়ে বিয়ে পায়ে রুমে প্রবেশ করলো। রুমটা কেমন ঘুটঘুটে অন্ধকার। আকাশের মনের মধ্যে ভয় কাজ করছে। আকাশ কিছু একটা ভেবে জান্নাতের ফোনে ফোন দিল। দেখলো ফোনটা সোফার উপর বেজে চলেছে। রুমে কেউ থাকলে তো ফোনের শব্দে ঘুম ভেঙে যাওয়ার কথা। আকাশের মনে ভয় আরো বাড়তে লাগলো। আকাশ বেশি কিছু চিন্তা না করে ফোনে ফ্ল্যাশ চালিয়ে বেডের দিকে ধরলো। আকাশ দেখলো জান্নাত কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে। রুমে আর কাউকে না দেখতে পেয়ে আকাশ রুমের দরজা আটকিয়ে লাইট অন করলো। আকাশ পুরো রুমে চোখ বুলিয়ে অবাক হলো, কারণ রুমে তার আর জান্নাতের ছোটবেলার অনেক ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখা। আকাশের পুরনো কথা মনে হতেই বুকটা কেমন ভারী হয়ে এলো। আকাশ আর কিছু না ভেবে জান্নাতের দিকে এগিয়ে গেল। আস্তে করে কয়েকবার ডাক দিল, শুনলো না। আকাশ কাঁপা কাঁপা হাতে জান্নাতের কপাল স্পর্শ করলো। আকাশ এক ঝটকায় হাত সরিয়ে নিল। জান্নাতের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আকাশ বেড়ে বসে জান্নাতের গালে হাত রেখে ডাকতে লাগলো, জান্নাত, এই জান্নাত, কথা বল। এই পুচকে, কথা বল। জান্নাতের কোনো সারা শব্দ নেই। আকাশ ভয় পেয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। ওয়াশরুমে গিয়ে বালতি করে পানি নিয়ে এলো। জান্নাতের মাথাটা নিজের কোলে নিয়ে পানি দিতে থাকে, মুখটা বারবার মুছিয়ে দিতে থাকে। আকাশের হাত পা কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। ডক্টরের কাছে নিয়ে যাওয়া সম্ভব না। আকাশ জান্নাতের চুল তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়ে বালিশে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আকাশের ট্রাউজার ভিজে গেছে। জান্নাতের মাথায় জলপট্টি দেওয়া দরকার। কাপড় কোথায় পাবে? সারা রুমে চোখ বুলালো না, সেই রকম কাপড় চোখে পড়লো না। আকাশ কিছু একটা ভেবে আলমারি খুললো। আলমারি খুলে আকাশের চোখ কপালে, কারণ আলমারির এক পাশে ছেলেদের কাপড়, অন্য পাশে মেয়েদের। অবাক করার বিষয় হলো সেখানে কাগজে লেখা, ডোন্ট টাচ মি। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে রে পাগলি। আকাশ নিজের ভেজা ট্রাউজারের দিকে তাকিয়ে এক সেট কাপড় নিল সেখান থেকে। কাপড়ের ভাঁজ থেকে একটা নীল কাগজের টুকরো নিচে পড়ে গেল। আকাশ নিচু হয়ে সেটা হাতে নিল। সেখানে কিছু লেখা আছে।
আকাশ দেখলো তাতে লেখা, ওই শয়তান শিপু, এটা তোমার 23তম জন্মদিনের গিফট। আমি তোমার প্রতিটা জন্মদিনে নিজে গিয়ে তোমার জন্য গিফট করে রেখে দেই। যেদিন তোমার সাথে দেখা হবে সেদিন সব দেব। জানি না তোমার সাথে আমার কখনো দেখা হবে কিনা, জানো তো মন বলে তোমার সাথে হুট করে আমার দেখা হয়ে যাবে কোনো না কোনো দিন, কিন্তু তুমি কি আমি চিনতে পারবো? আমি তো জানি না তুমি দেখতে কেমন হয়েছো। আমি তোমাকে কল্পনা করে এইগুলো কিনেছি। এইগুলো তোমার যদি নাও লাগে তবুও পড়তে হবে। আই মিস ইউ শিপু। আকাশ লেখাগুলো পড়ে কেমন স্তব্ধ হয়ে গেছে, চোখে পানি ছলছল করছে। আকাশ প্রতিটি কাপড়ের ভাঁজ চেক করলো। প্রতিটি কাপড়ের ভাঁজে এমন একটি করে চিরকুট রাখা, সবগুলো আকাশকে নিয়ে লেখা। নিচের দিকে কিছু সাদা কাগজ পেল, তাতে পেন্সিল দিয়ে লেখা। লেখাগুলো স্পষ্ট না, তবুও আকাশের পড়তে অসুবিধা হলো না। শিপু, তুমি কই চলে গেলে? সবাই বলে বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কখনো আসবে না। তুমি কি বাবা মার মতো চলে গেছো? আমার একা থাকতে ভয় লাগে। চলে আসো না শিপু, আমি তোমাকে আর জ্বালাবো না। তবুও চলে আসো। আমার চাচি আমাকে আদর করে না। আমি চাচির কাছে গেলে গাল টিপে ধরে, আমার খুব ব্যথা লাগে। আমি তোমাকে ছোট মার কাছে বকা খাওয়াবো না, কোনো দুষ্টুমি করবো না। চলে আসো না শিপু। আকাশ এবার ঢুকরে কেঁদে উঠল। তার পিচ্ছে এতটা কষ্ট পেয়েছে, আকাশের নিজের গালে নিজেকে মারতে ইচ্ছে করছে। কেন আমি একবার এসে খোঁজ নিলাম না? কেন? তাহলে আজ হয়তো আমার পুচকে এত কষ্ট পেত না। আকাশের ফোন বেজে ওঠে। আকাশ চোখ মুছে ফোন রিসিভ করে। ও পাশ থেকে শাওন বলে, কখন আসবি তুই? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মশা কামড়াচ্ছে। জানি না কখন আসতে পারবো। তুই একটা কাজ কর, হোটেল থেকে স্যুপ নিয়ে উপরে আয়। কি বলছিস? এত রাতে হোটেল খোলা পাবো কোথায়? আর কি হয়েছে তোর? কণ্ঠে জানি কেমন লাগছে। জান্নাত কি ঠিক আছে? আকাশ ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাঙা গলায় বলল, না, জান্নাত ভালো নেই। আমি আজ না আসলে হয়তো ওরা মরে থাকলে কেউ দেখতো না। শাওন চমকে গেল। কি বলছিস এসব? যা বলছি তাই কর, তাড়াতাড়ি। আমি যাচ্ছি। আকাশ দেখলো একটা রুমালও আছে, সেটার এক কর্নারে শিপু লেখা, সুই সুতা দিয়ে। আকাশ হাসলো, তারপর আলমারি বন্ধ করে জান্নাতের মাথায় জলপট্টি দিতে লাগলো। এর ফাঁকে আকাশ কাপড় চেঞ্জ করে নিয়েছে। কাপড়গুলো আকাশের গায়ে ফিট হয়ে গেছে। রাত তখন 12:30। আকাশ যেভাবে বলে দিছে শাওন সেইভাবে কাজ দিয়ে এসেছে। শাওন রুমে ঢুকে দেখে জান্নাত কেমন অচেতন হয়ে শুয়ে আছে। শাওন হাতের পকেটটা আকাশকে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আকাশ সব বলল। এসে জান্নাতকে কি অবস্থায় পেয়েছে। শাওন দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসলো। স্যুপ কিসে ঢালবে বুঝে উঠতে পারলো না। এখন দরজা খুলে কিচেনে যাওয়া সম্ভব না। আকাশ আবারও পুরো রুমে চোখ বুলালো, দেখলো টেবিলের উপরে ট্রেতে কিছু রাখা। জান্নাত আকাশ সেদিকে এগিয়ে গিয়ে দেখে প্লেট দিয়ে খাবার ঢাকা দেওয়া আছে। জান্নাত খাবারটা খায়নি, তাই সেভাবেই পড়ে আছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বাটিতে রাখা মাংসের তরকারি অন্য প্লেটে রেখে সে বাটিতে স্যুপ রাখলো। আকাশ জান্নাতকে ধরে বসিয়ে চামচ দিয়ে কিছুটা স্যুপ খাইয়ে দিল। শাওন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। আকাশ কিছুটা খাইয়ে ওষুধ খাইয়ে দিল। শাওন আকাশের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই চেঞ্জ করলি কখন? আর কাপড় পেলি কোথায়? আকাশ মুচকে হেসে বলল, আগে তুই পুরো রুমটা দেখ, তাহলে বুঝবি। শাওন পুরো রুমে চোখ বুলিয়ে অবাক হলো। এগুলো তো তোর। আর জান্নাতের ছবি ছোটবেলায় আমি তো রুমেও দেখেছি। আমার পুচকে আমাকে ধরে বেঁচেছিল এতদিন, ঠিক আমারই মতো, কিন্তু নিয়তি আমাদের আলাদা করে দিল। আমি জানি না এর শেষ কোথায়, বাট আমি আমার সবটা দিয়ে ওকে হাসি খুশি রাখবো, বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবো। আমি চাই ও ভালো থাক, সুখে থাক। এর বেশি কিছু চাওয়ার নেই। ও কেমন করে নাইবা পেলাম, তবু বেঁচে থাক। দু চোখ ভরে দেখতে তো পারবো। শাওন আকাশের হাসির মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, তুমি নাকি যা করো তা বান্দার ভালোর জন্য করো। এটা কেমন ভালো করলে? বুকে হাজারো কষ্ট নিয়ে কি সুন্দর হেসে যাচ্ছে। কেন তুমি ওদের আলাদা করে দিলে? ওদের দেখে যে কেউ বলবে দুজন দুজনের জন্য তৈরি হয়েছে। আমি জানি না নিয়তি দুজনকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে। রাত 2টা। জান্নাতের জ্বর কিছুটা কমেছে। আকাশ জান্নাতের কাঁথার কাছে বসে জলপট্টি দিচ্ছে।
শাওন সোফায় শুয়ে ঘুমিয়ে আছে। জান্নাত জ্বরের ঘরে বিড়বিড় করে কিছু বলছে। আকাশ মাথা নিচু করে শোনার চেষ্টা করলো। জান্নাত বলছে, শিপু, আমাকে রেখে যেও না, আমার অন্ধকারে ভয় লাগে, আমাকে রেখে যেও না। আর কিছু শুনতে পেল না। আকাশ দীর্ঘশ্বাস ছাড়লো। ঘড়ির কাঁটা তখন 4টার ঘরে। আকাশ বুঝলো তার যাওয়ার সময় হয়ে গেছে। জান্নাতের কপালে হাত রাখলো। জ্বর অনেকটাই কমেছে। আকাশ উঠে দাঁড়ালো। সুপের বাটিটা ওয়াশরুম থেকে ধুয়ে এনে তরকারিটা বাটিতে ঢেলে রাখলো। তারপর প্লেট ধুয়ে এনে আগের মতো সবকিছু ঢেকে রাখলো। ওয়াশরুমে জান্নাতের কাপড় পড়েছিল। আকাশ সেগুলো ধুয়ে বারান্দায় মেলে দিয়ে এলো। আলমারি সবকিছু আগের মতো গুছিয়ে রাখলো। ট্রাউজারটা মেলে দিয়েছিল, সেটা শুকিয়ে গেছে, তাই সে ট্রাউজার টি শার্ট ভাঁজ করে আলমারিতে রেখে দিল। জান্নাতের গিফট করা কাপড় আর চেঞ্জ করলো না। আকাশ পুরো রুমে একবার চোখ বুলালো, দেখলো আগের মতোই আছে। বালতিটা ওয়াশরুমে রেখে এলো। জান্নাতের কপাল থেকে রুমালটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। আকাশ জান্নাতের মুখের দিকে তাকিয়ে বলল। আকাশ একটু নিচু হয়ে জান্নাতের কপালে চুমু খেতে চায়। কিছু মনে হতেই আর এগোয় না। জান্নাতের কানের কাছে গিয়ে বলে, আমি জানি তুই ভালো নেই, এত কিছু দেখার পরে এটা মানতে পারবো না যে তুই ভালো আছিস। তুই যেমন তোর অনুভূতিগুলো প্রকাশ করিসনি, নিজের মধ্যে রেখে দিয়েছিস, আমিও তাই করেছি। আমি জানি আমরা এখন দুজনের জন্য দুজন নিষিদ্ধ, কিন্তু আমি বন্ধুত্বের দাবি নিয়ে ততদিন থাকবো যতদিন তুই বেঁচে থাকবে। যতক্ষণ তোর নিঃশ্বাস চলবে ততক্ষণ এই আকাশেরও নিঃশ্বাস চলবে। তোর নিঃশ্বাস চলছে বলে আমি এতদিন নিঃশ্বাস নিতে পেরেছি। আগে না বুঝলেও এখন ঠিকই বুঝেছি, তোর ভিতরে আমার প্রাণ ভ্রমণ লুকিয়ে আছে। তুই আমার বেঁচে থাকার চাবিকাঠি। আকাশ একটু নিচু হয়ে জান্নাতের কপালে চুমু খেতে চায়। কিছু মনে হতেই আর এগোয় না। জান্নাতের কানের কাছে গিয়ে বলে, তোকে এভাবে ছুঁয়ে তোর গায়ে কলঙ্ক লাগাতে চাই না। তুই যে আমার পবিত্র একটা ফুল, কি করে তোর গায়ে কলঙ্ক লাগতে দিব বলতে বুঝকে? আকাশ শাওনকে ডেকে তুললো। শাওন চোখ ডলতে ডলতে উঠে বসলো। আকাশ বলল, চল, যাওয়ার সময় হয়ে গেছে। একটু পর ফজর আজান দিবে, এখন না গেলে গণপিটুনি খেতে হবে। শাওন মাথা নেড়ে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আর আকাশ রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। দরজা চাপিয়ে চলে গেল। যাওয়ার আগে জান্নাতের ফোন থেকে তার মিসড কল ডিলিট করে দিয়ে গেছে। সারা রাত রুমের মধ্যে এত কিছু হয়ে গেল, বাড়ির একটা মানুষও টের পেল না। আর জান্নাত, সে তো বলতেও পারবে না আকাশ তার এত কাছে ছিল। শাওন মাথা নেড়ে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আর আকাশ রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। দরজা চাপিয়ে চলে গেল। যাওয়ার আগে জান্নাতের ফোন থেকে তার মিসড কল ডিলিট করে দিয়ে গেছে। সারা রাত রুমের মধ্যে এত কিছু হয়ে গেল, বাড়ির একটা মানুষও টের পেল না। আর জান্নাত, সেও তো বলতেও পারবে না আকাশ তার এত কাছে ছিল। সকালে ঘুম ভাঙলো জান্নাতের। শরীরে জ্বর নাই, হালকা গা ব্যথা করছে। জান্নাত উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নিচে গেল। দেখলো বড় চাচা চা খাচ্ছে আর পেপার পড়ছে। জান্নাতকে আসতে দেখে ওর চাচা মুচকি হেসে বলে, কেমন আছো মামুনি? তুমি আসছো, আমার সাথে দেখা করোনি কেন? ভালো আছি চাচু, তুমি কেমন আছো? আর আমি ওঠার আগেই তো অফিসে চলে গেছো। বসো, আজ একসাথে ব্রেকফাস্ট করব। জান্নাত মাথা নাড়ায় শুধু। জান্নাতের চাচা তাকে অবহেলা করেনি। যতটুকু সময় বাড়ি থাকতো জান্নাতের খোঁজ নিতেন। জান্নাত চাচার সাথে অনেকক্ষণ আড্ডা দিল। তারপর ব্রেকফাস্ট করে যে যার রুমে চলে গেল রেডি হতে। জান্নাত রেডি হয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তার সামনে এসে গাড়ি থামায় জান্নাতের চাচা। জান্নাত বলে, কিছু বলবে চাচ্ছু? জান্নাতের চাচ্ছু 50,000 টাকার দুটা বান্ডিল বের করে জান্নাতের দিকে বাড়িয়ে বলে, মাসে কাজের চাপে তোমার হাত খরচ দিতে পারিনি, তাই 2 মাসেরটা একেবারে দিলাম। কিন্তু চাচ্ছু। আর কিন্তু না মামুনি, তুমি ভালো করেই জানো এইসব তোমারই। আমি শুধু দায়িত্ব পালন করেছি, তাহলে এত কিসের দ্বিধা? জান্নাত আর কিছু বললো না, টাকাটা হাতে নিয়ে ব্যাগে রেখে দিল। জান্নাতের চাচু আবার বলল, উঠে এসো, আমি ওইদিকে দিয়ে যাব। না চাচ্ছু, আমি যেতে পারবো। আমি তোমার কোনো কথায় অমত করিনি। গাড়ি নিয়ে চলাফেরা করো না, হাজার বলেও লাভ হয়নি। আজ তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ, তাই আর কোনো বাহানা না, উঠে এসো। জান্নাতের চাচু আবার বলল। জান্নাত আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। জান্নাত বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। জান্নাতকে কলেজের সামনে নামিয়ে দিয়ে জান্নাতের চাচা চলে গেল।
জান্নাত কলেজের গেট দিয়ে ঢুকে আশেপাশে দেখতে দেখতে হাঁটতে লাগলো। জান্নাতের দুই চোখ আকাশকে খুঁজে চলেছে। জান্নাতের বুকটা কেমন ভারী হয়ে আসছে, চোখ কেমন ছলছল করছে। জান্নাত জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করার একটু চেষ্টা মাত্র। আকাশ আড়াল থেকে সবই দেখছে। আকাশ ভালো করেই বুঝতে পেরেছে জান্নাতের দু চোখ তাকেই খুঁজে চলেছে। আকাশ আড়াল থেকে বের হয়ে বন্ধুদের সাথে দাঁড়ায়। জান্নাত নিজেকে ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে নেয়। যদি জানতে পারে আকাশের খবর, তাহলে হয়তো মনটা একটু শান্ত হবে। কয়েক পা যাওয়ার পরে হঠাৎ আকাশের মুখ ভেসে ওঠে, যে এখন তার দিকে তাকিয়ে আছে। জান্নাত কোথায় আছে সেসব না ভেবে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে উঠল। ঘটনার আকস্মিকতায় আকাশ সহ তার বন্ধুরা অবাক, সাথে কলেজের সবাই হা হয়ে তাকিয়ে আছে। হঠাৎ জান্নাতের আক্রমণে আকাশ একটু পিছিয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে জান্নাতকে নিজে জড়িয়ে ধরে। শাওন মুচকি হাসে। জান্নাত কান্নার কারণে কথা বলতে পারছে না। আকাশে চুপ করে আছে, তার ভিতরটাও জ্বলে পড়ে যাচ্ছে। জান্নাত ফুপাতে ফুপাতে বলল, কোথায় ছিল এতদিন? এতদিন কত খুঁজেছি, কেন এত কষ্ট দাও আমাকে? তুমি আবার আমাকে রেখে চলে যেতে চাইছো? এবার আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব। আকাশের বুকটা মোচড় দিয়ে উঠলো। জান্নাতকে বুক থেকে উঠিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, একটা বাজে কথা বলবি না। আমি কোথাও যাইনি রে পাগলি, একটু অসুস্থ ছিলাম। সুস্থ হওয়ার সাথে সাথে কলেজ চলে এসছে। কিন্তু আমাকে একটা কথা বলতো, তোর এই হাল কেন? দেখে মনে হচ্ছে অসুস্থ। আকাশ থেমে গেল। সে রাজের কথা বলে মেয়েটাকে মনে করাতে চায় না। জান্নাত দু হাতে আকাশকে জড়িয়ে রেখে আকাশের মুখের দিকে তাকিয়ে থেকে সরল মনে বলে ফেলল, তোমার জন্য তো এমন হয়েছে, না বলে কোথাও হয়েছিলে। আমি তোমার নামে বিচার দেব ছোট মার কাছে। আকাশ হাসলো। জান্নাতের হুঁশ নেই সে কোথায় আছে। আকাশকে দেখে সব ভুলে গেছে। আকাশ জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমি এসে গেছি, এখন থেকে কোনো অনিয়ম না তোর। সকালে গেছিস? কিন্তু এখন আইসক্রিম খেতে মন চাচ্ছে, চলো। আকাশ জান্নাতের হাত ধরে যেই না সামনের দিকে এগোতে যাবে, তখনই কেউ বলে উঠে, এখানে কি হচ্ছে? জান্নাত অবাক হয়ে রাজের দিকে তাকায়। এতক্ষণে তার হুঁশ আসে। জান্নাত আকাশের থেকে হাত ছাড়াতে চাইলে আকাশ জান্নাতের হাত শক্ত করে ধরে চোখ রাঙায়। জান্নাত চুপ হয়ে যায়। আকাশ রাজের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, স্যার কিছু বলবেন? রাজ একটু রেগে বলে, তুমি জান্নাতের হাত ধরে আছো কেন? আকাশ মুচকি হেসে জান্নাতের দিকে একবার তাকিয়ে রাজকে বলে, যাকে ছোট থেকে ভালোবেসে বড় করলাম, সব বিপদ থেকে আগলে রাখলাম, যার সব আবদার পূরণ করলাম, তার হাত ধরবো না তো কার হাত ধরবো স্যার? রাজের রাগ হলো, সাথে অবাকও হলো। তাই সে বলল, মানে? আকাশ ঠোঁটে হাসি রেখে বলল, আমি জান্নাতের আম্মুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। ছোট থেকে তো একসাথে বড় হয়েছে, মাঝখানে কিছু বছর যোগাযোগ ছিল না, এই যে আর কি। রাজ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তুই সেই পিচি আকাশ, আমি তোমাকে জান্নাতদের বাড়ি দেখেছিলাম, তখন খুব ছোট ছিলে। জি স্যার, আমি সে আকাশ। রাজ জান্নাত আর আকাশের হাতের দিকে তাকিয়ে আছে। ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। রাজ কিছু বলতে যাবে, তখনই কেউ রাজকে জড়িয়ে ধরে বলে, রাজ বিবি কেমন আছো? দেখো আমি চলে এসেছি। রাজ সহ বাকি সবাই চমকে যায়। চমকায় না জান্নাত, সে তাকিয়ে আছে মনিকার দিকে। মনিকা হাত কাটা ব্লাউজ আর পাতলা শাড়ি পরেছে, তাতে তার পেট পিঠ সব দেখা যাচ্ছে। আকাশ সহ তার বন্ধুরাও চোখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এই মেয়ের লজ্জা না থাকলে কি হবে, বাকি সবার আছে। সবার এমন চাহনি রাজকে অস্বস্তিতে ফেলেছে। জান্নাত আকাশের দিকে তাকিয়ে বলল, চলো শিপু, আইসক্রিম খাবো, খুব খেতে ইচ্ছে করছে। জান্নাতের কথাই রাজ সহ সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, কারণ সবার মনে একই প্রশ্ন, এখানে শিপুকে। আকাশ জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। জান্নাত আবার বলল, কি হলো চলো। আকাশ জান্নাতের হাত ধরে নিয়ে যেতে লাগলো। জান্নাত একটু থেমে পিছন ঘুরে তাকিয়ে বলল, শাওন ভাইয়া, তুমি কি আমাদের সাথে যাবে নাকি এদের রঙ্গলীলা দেখবে? শাওন কোনো কথা না বলে চলে আসলো, তার সাথে তাদের বাকি বন্ধুরাও। বাকি ছেলেরাও চলে গেল মাথা নিচু করে। বখাটে ছেলেরা ঠিকই চোখ দিয়ে গিলে খাচ্ছে মনিকাকে। মেয়েরা মুখ বাঁকিয়ে চলে গেল। রাজ সে তো জান্নাতে যাওয়ার দিকে তাকিয়ে আছে।
তার আর কোনো হুঁশ নেই। মনিকা বলল, কি হলো, চুপ করে আছো কেন? রাজ বিরক্তি নিয়ে চাইলো, তারপর মনিকার হাত সরাতে সরাতে বলল, এটা কোন ধরনের অসভ্যতা? এটা ভার্সিটি রঙ্গ তামাশা করার জায়গা না। মনিকা নেকা কান্না করে বলল, এতদিন পর এলাম আর তুমি এমন ব্যবহার করছো? তুমি কি তোমার বউকে ভালোবাসতে শুরু করেছো? রাজ নিজেকে শান্ত করে বলল, তেমন কিছু না, তুমি এখন যাও, আমি ক্লাসে যাব, তোমার সাথে পরে মিট করব। মনিকা আচ্ছা বলে চলে যায়। রাজ নিজের অফিস রুমে যায়। রাজের মন মেজাজ খারাপ হয়ে আছে। বারবার আকাশকে জান্নাত জড়িয়ে ধরা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। রাগে রাজের হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। আকাশের সাথে জান্নাতকে সে কিছুতেই মানতে পারছে না। জান্নাত দুই হাতে 2 আইসক্রিম নিয়ে খাচ্ছে, মুখে লেগে আছে বাচ্চাদের মতো। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এটা দেখে শাওন ফটাফট 2-3টা ছবি তুলে নিয়েছে। জান্নাত বাচ্চাদের মতো ঠোঁটে থাকা আইসক্রিম জিহবা দিয়ে চেটে খাচ্ছে। এটা দেখে আকাশ ফিক করে হেসে দেয়। জান্নাত তা দেখে চোখ ছোট ছোট করে বলে, শিবপুর বাচ্চা, হাসছো কেন? আকাশ হেসেই বলল, তোর কাণ্ড দেখ, আইসক্রিম পুরো মুখে লেগে আছে, ফাজিল। জান্নাত মুখটা আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, মুছে দাও। আচ্ছা দাঁড়াও। আকাশ পকেট থেকে রুমাল বের করে জান্নাতের মুখ মুছিয়ে দিল। জান্নাত ছবি তুলতে ভুলেনি। আকাশ জান্নাতকে বলল, অনেক খেয়েছিস, এবার চল, ক্লাস শুরু হবে। চলো। আর শোনো, কলেজ শেষে শপিং করতে যাব। আকাশ ভাব নিয়ে বলল, তো আমি কি করব? জান্নাত ভ্রুকুচকে বলল, তুমি কি করবে মানে? আমার সাথে যাবে? আমি কেন তোর জামাইকে নিয়ে যাব? জান্নাত চুপ হয়ে গেল, মাথাটা নিচু করে চলে গেল। আর একটা কথা বলেনি। আয়না কারো দিকে তাকিয়েছে। জান্নাতের চোখ ছলছল করছে। চোখ মুছে জান্নাত ক্লাসে চলে গেল। আকাশ জান্নাতে যাওয়ার দিকে তাকিয়ে আছে। শাওন বলল, এটা কি বলে ফেললি? হাসি খুশি মেয়েটাকে চুপ করিয়ে দিলি। আমি ওর চোখে পানি দেখেছি। আকাশের বুকটা মোচড় দিয়ে উঠল। আকাশ অসহায় মুখ করে শাওনের দিকে চাইলো। শাওন বলল, হয়েছে, মন খারাপ করতে হবে না, শপিং নিয়ে যাস, তাহলে সব ভুলে যাবে। আকাশের মুখে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, সরি পিচ্ছি, সরি, ওয়েট কর, সব অভিমান ভেঙে দেব। আকাশ শাওন তাদের ক্লাসে চলে গেল।